ক্রিয়েটিনিন 1.64 থেকে 9 দিনে হয়ে গেল 1.34। কিডনি রোগের ওষুধ ছাড়া, ডিম, ঘি, মাছ, মাংস খেয়ে, তাই তো? হ্যাঁ স্যার। ডিম খেয়েছেন? হ্যাঁ, ডিম খেয়েছি। মাছ খেয়েছেন? মাছ খেয়েছি। মাংস খেয়েছেন? মাংস খেয়েছি। ঘি বাটার খেয়েছেন? ঘি বাটার খেয়েছি। ডিম কটা করে খেয়েছেন? ডিম দিনে 6টা খেয়েছি। 6টা করে ডিম। হ্যাঁ। লোকে বলে যে ডিম খেলে কিডনি খারাপ হয়ে যায়, না ভালো না খারাপ হলো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। কিডনি রোগে কবে থেকে ভুগছেন আপনি? 4 বছর থেকে। 4 বছর থেকে? ও, প্রথমে কত ছিল ক্রিয়েটিনিন 4 বছর আগে? 4 বছর আগে 5.3 হয়ে গেছিল। হঠাৎ করে? হঠাৎ করে। ও, সুগার ছিল নাকি আগে? হ্যাঁ, সুগার ছিল। সুগার থেকে হয়েছে। সুগার থেকে হয়েছে। আর আর মানে তারপরে কি হলো? তারপরে আপনার ডাক্তার দেখালাম। হ্যাঁ। তারপরে আস্তে আস্তে 3.2 এই করতে করতে 2.2, তারপরে আর নিচেই নামেই না। কোথায় ডাক্তার দেখাতেন? ডাক্তার কলকাতায় দেখাতাম। কলকাতা দেখাতেন? হ্যাঁ। কলকাতা থেকে কতটা কমেছিল? 2.2 এসেছিল। 2.2। হ্যাঁ। হ্যাঁ, তারপরে? তারপরে আর একজন বড় ডাক্তারকে দেখালাম। তারপরে ওইখান থেকে 1.6। তারপরে আপনার কাছে আবার আসলাম আমি। হ্যাঁ। আসার পরে 5 দিন পরে, 9 দিন পরে হ্যাঁ। 1.34। ও, হ্যাঁ, কিডনি নেমে গেছে 9 দিনে। 9 দিনে। আপনার 1.6 এর নিচে নাম ছিল না তার আগে? 1.6 এর নিচে নাম ছিল না। আর একটা মিরাকেল ঘটেছে, সেটা হয়েছে উনি সুগারের ওষুধ খেতেন আগে, একটা দুটো কটা করে খেতেন সুগার ওষুধ? 2টো করে সুগার ওষুধ। 2টো করে সুগারের ওষুধ। হ্যাঁ, তো তখন 2টো করে সুগার ওষুধ খাওয়ার পরে সুগার ছিল খালি পেটে 118, 118। আর খাওয়ার পর 257। হ্যাঁ, সুগার ওষুধ লাগে না, আমাকে দেখানোর পর থেকে সুগার ওষুধ লাগে না। না, আপনাকে দেখানোর পরে সুগার ওষুধ কিছুই লাগে না। কিছুই লাগেনি। তো সেই সুগারটা হয়ে গেল 5 দিনের পর খালি পেটে 100, খাওয়ার পর 130। হ্যাঁ, খালি পেটে 100, খাওয়ার পরে 130। মানে যেটা ছিল 257 হ্যাঁ, 257 ছিল পিপি। পিপি, সেটা ওষুধ খেয়ে। আর ওষুধ ছাড়া 5 দিনে হয়ে গেল 130। ওষুধ ছাড়া। আর খালি পেটে 100। খালি পেটে 100। আর এই আর এটা 9 দিনের মাথায় হয়ে গেল খালি পেটে 9 দিনের মাথায় 179। কত? শুধু 79। শুধু 79। খালি পেটে ছিল 118। হ্যাঁ, খালি পেটে শুধু 79। খালি পেটে হয়ে গেল শুধুমাত্র 79, 79। মাত্র 9 দিনে। মাত্র 9 দিন। কদিন লাগে সুগার কমাতে ঠিক মতো নিয়ম মানতে পারলে? ঠিক মতো নিয়ম মানতে পারলে 5 দিনই হয়ে যাবে। তো এটা কি ভাবতে পেরেছিলেন আপনি? অবাক হয়ে যাননি? আমি মোটেই ভাবতে পারিনি। খুব অবাক হয়েছিলেন? খুবই অবাক হয়ে গেছিলাম। মানে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এটা হতেই পারে না, কিন্তু আমি মেয়েটা দেখছি সত্যি তাড়াতাড়ি কমে গেছে। তাদের কমেছে। আর একটা জিনিস হলো, উনি 15 বছর রোজা করতে পারেননি। হ্যাঁ, উপোস। 15 বছর উপবাস বা রোজা আমি করতে পারি। কি অসুবিধা হতো? মানে ডাক্তারবাবুরা বলতেন যে এসব করতে হবে না, এসব করলে ক্ষতি হবে, ঘন ঘন খেতে হবে। হ্যাঁ, সেই জন্য আমি এটা করতে পারিনি। কিন্তু আপনার কাছে এসে আমি নির্দ্বিধায় যখন শুনতে পারলাম যে ডায়েট করে রোজা করা যাবে, কোনো ব্যাপার নাই। রোজা করছেন এখন? হ্যাঁ, রোজা আমি করছি। কটা রোজা হলো আজকে? রোজা আজকে 5টা রোজা। তো যা হোক, হ্যাঁ রোজা করা যায়, অসুবিধা নেই। কারণ যত ফাস্টিং করবেন তত ইনসুলিন স্বাভাবিক হবে। অতিরিক্ত ইনসুলিন কমে গেলেই আপনার রোগগুলো পালাবে। অতিরিক্ত ইনসুলিন থেকে হার্ট, লিভার, কিডনি, চোখ, প্যাঙ্ক্রিয়াস সবগুলো 12টা বাজবে। এবং অতিরিক্ত ইনসুলিন হাই প্রেশারের জন্য দায়ী, ইভেন ক্যান্সারের জন্য দায়ী। তো আমি খালি পেটে থাকলে আমার ইনসুলিন স্বাভাবিক হয়, তা খারাপ কেন হবে এটা আমার থাকা? তাই তো? তারই ফল পেয়েছেন আপনি। আপনি 15 বছর উপোস করতে পারেননি, আর আপনি আমাকে দেখানোর পর থেকে উপোস করছেন। হ্যাঁ স্যার। তাহলে কটা রোজা করা হলো আপনার? 5টা। হ্যাঁ, 5টা আজকে হবে। উপোস করতে কষ্ট হচ্ছে এখন? কোনো অসুবিধা হচ্ছে না। খিদে লাগে? কোনো খিদের মালমই নেই আমার। আগে খিদে লাগতো খুব? আগে প্রচন্ড খিদে লাগতো, মানে ঘন ঘন খেতে ইচ্ছে হতো। ঘন ঘন খেতে ইচ্ছে করতো? আর এখন সারাদিনে কবার খেলে হবে আপনার? সারাদিনে আমি দেখতে পাচ্ছি একবার খেলেই হবে। একবারে খেলেই হবে? হ্যাঁ। পারবেন একবার খেয়ে থাকতে? হ্যাঁ, আমি একদিন করেছিলাম যে একদিন খেয়েছি। তো খিদে লাগে না? শুধু জল খেয়ে রোজা করেছি আমি। খিদে লাগে না? খিদের কোনো মালম পাই না। কিন্তু সবাই বলে যে না খেয়ে থাকতে পারা যায় না। হ্যাঁ, এটা আমিও ভাবতাম। আর হচ্ছে যে খালি পেটে থাকলে সবাই বলে যে এনার্জি কমে যায়। তো আপনার এনার্জি বেড়েছে না কমেছে? এনার্জি ভীষণ বেড়েছে আমার। ভীষণ বেড়েছে। কদিন নেই? এই 12 দিন। 12 দিন। আমাকে দেখে এসেছিলেন 23 তারিখ দেখাতে, 23 ফেব্রুয়ারি 2025। হ্যাঁ, 23 ফেব্রুয়ারি 2025। আর আজকে হচ্ছে 5 মার্চ 2025। হ্যাঁ, আজকে 5 মার্চ। তাহলে 12 দিনে কতটা এনার্জি বেড়েছে? আগে কি হাঁটতে ভালো লাগতো? আগে কোনোদিন হাঁটতাম, কোনোদিন হাঁটতাম না, মানে পারতেন না, ভালো লাগতো না? প্রতিদিনই মানে হাঁটতে ইচ্ছে হচ্ছে। হাঁটতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ। আর কি রান করছেন? হ্যাঁ, আমি দৌড়াই। দৌড়াই? কখন দৌড়ান আপনি? আমি সকালে দৌড়াই। কটার সময় বলুন সঠিকটা? আপনার এখন রোজার মাসে আমি 2টোর সময় উঠি। রাত 2টোয়? রাত্রি 2টোয়।
দিয়ে আপনার 1.5 ঘন্টা দৌড়ায় আর হাফ ঘন্টা ব্যায়াম ট্যায়াম করি। সর্বনাশ করেছেন কি আপনি 1 ঘন্টা দৌড়াতে পারছেন? হ্যাঁ, আবার রাত দুটো উঠে? রাত দুটো। এটা হচ্ছে মোটিভেশন, যে একজন যদি চায় যে আমি সুস্থ হব, তার জন্য একটা ডেডিকেশন লাগে, একটা মোটিভেশন লাগে। দেখুন, তো উনি রাত দুটোর সময় হাঁটছেন, লোকে দিনের বেলা হাঁটতে পারে না। এটা হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা। আর চেষ্টা করলে কি ফল হয়, সে ফল হাতে নাতে। আচ্ছা, তাহলে দেখুন, এক হচ্ছে খিদে কন্ট্রোল হলো, অত্যধিক খিদে লাগতো, যেটা অতিরিক্ত ইনসুলিন বেড়ে গিয়ে হয়, আচ্ছা। তো সেই খিদে কন্ট্রোল করতে পেরেছেন। আর তারপরে এনার্জি বাড়লো। লোকে বলে যে না খেয়ে থাকলে মরে যাবে, দুর্বল হয়ে যায়, এই জন্য লোকে বারবার খায়। আচ্ছা। উনি বলছেন যে কোনো খিদে লাগে না, আগে বারবার খিদে লাগতো, এখন আগে হাঁটতে পারতো না, ভালো লাগতো না, আর এখন বলছে দৌড়ান 1 ঘন্টা করে, তাও কখন রাত দুটোয় উঠে। তারপরে আবার 8 ঘন্টা কি করেন, ব্যায়াম করি। 8 ঘন্টা ব্যায়াম করেন। তারপরে হচ্ছে সেহরি খান, আমাদের রোজার ভোর রাতের খাবারটাকে বলে সেহরি হ্যাঁ স্যার। বা সাহরি। তো ওইটা খেয়ে তখন একটু আবার হাঁটাহাঁটি করেছে, ঘুমান, তাই তো? হ্যাঁ, নামাজ পড়েছে ঘুমাই। নামাজ পড়েছে, ঘুমান। তো এখন এত এনার্জি বেড়েছে, তো সবাই বলে না খেয়ে দুর্বল হয়ে যায়, না খেলে চলতে পারবো না। তা এই অভিজ্ঞতাটা কি আপনার? না স্যার, এটা না খেয়ে করা যায়, চলা যায়, চলা যায়, পাওয়া যায়, হ্যাঁ। খিদেও লাগে না, এনার্জিও লাগে না। হ্যাঁ, খিদে লাগে কেন? অতিরিক্ত খিদে ইনসুলিন বেড়ে গেলে, ঘন ঘন খেলে ইনসুলিন বেড়ে যায়। ইনসুলিন বেড়ে থাকলে হাঙ্গার হরমোনগুলো ঠিকঠাক কাজ করতে পারে না, ওই জন্য খিদে বেড়ে থাকে। আর যখনই আপনি শর্করা জাতীয় খাবার কমিয়ে দেবেন, আপনার সুগার কন্ট্রোলে এসে যাবে, ইনসুলিন মাত্রা রক্তে স্বাভাবিক হয়ে যাবে। আর ইনসুলিন মাত্রা স্বাভাবিক হয়ে গেলে খিদে কন্ট্রোল করার ক্ষমতা বেড়ে যায়, তখন খাবার লাগে না। দেখুন, আমি লাস্ট খাবার খেয়েছি কালকে সন্ধেবেলায়, কটার সময়? আমাদের খাবার টাইম হচ্ছে সন্ধেবেলায় 6টার দিকে, ইফতারে। হ্যাঁ স্যার। এখন অবধি কোনো খাবার খাইনি। আর সকালে আমি রোজা শুরু করেছি সকালবেলায় শুধু 1 লিটার জল খেয়ে। এখন বাজছে বেলা 3:30। এখন অবধি পেটে কোনো দানা নেই, 1 ফোঁটা জল নেই, ড্রাই ফাস্টিং চলছে আমাদের। আর ওয়াটার ফাস্টিং হচ্ছে চা, কফি, গ্রিন টি, জল খেয়ে, লবণ জল খেয়ে থাকাটাকে বলে ওয়াটার ফাস্টিং। আর 1 ফোঁটা জল ছাড়া থাকাটাকে, উপোসটা করাটাকে বলছে ড্রাই ফাস্টিং। তো ওয়াটার ফাস্টিংয়ে 3 গুণ বেশি উপকার হচ্ছে ড্রাই ফাস্টিংয়ে। মুসলিমদের রোজা হচ্ছে ড্রাই ফাস্টিং, আর হিন্দু ধর্মের নিরম্ব উপবাস হচ্ছে ড্রাই ফাস্টিং। ড্রাই ফাস্টিংয়ের প্রচুর উপকার। তো যাই হোক, তাহলে আপনার কী কী উপকার হলো? আমার উপকার হয়েছে স্যার, সুগার কমে গেছে, সুগার কমেছে, তারপরে ক্রিয়েটিনিন কমেছে, ক্রিয়েটিন কমেছে, এনার্জি বেড়েছে, এনার্জি বেড়েছে, শক্তি বেড়েছে, শক্তি বেড়েছে। সুগার ওষুধ থেকে বেঁচে এসছেন, তাই তো? হ্যাঁ, মোটেই ওষুধপত্র খাই না। হ্যাঁ, কি করে হলো, কি খাবার নিয়ম হলো সব বলবো আমি। তার আগে ওনার স্ত্রীর কথা শুনে নেবো। ওনার স্ত্রী ভিলেজ প্র্যাকটিশনার, উনি হচ্ছেন বাড়িতে গ্রামে প্র্যাকটিস করেন, তাই তো? গ্রামের বাড়ি। হ্যাঁ, আপনার অভিজ্ঞতা শুনে নেবো। আপনি কিছু বলুন, কিছু বলার আছে বলবেন? ধরুন, এটা নিয়ে হাতে বলুন। কি নাম আপনার? আমার নাম কাশ্মীরা বিবি। আচ্ছা, কোথায় বাড়ি? ভগবানগোলা। ভগবানগোলা কোথায়? ভগবানগোলা কাশিয়াডাঙ্গা গ্রাম। কাশিয়াডাঙ্গা গ্রামে? হ্যাঁ, আচ্ছা, কোন পঞ্চায়েত ওটা? 3 নম্বর ভগবানগোলা গ্রাম। 3 নম্বর। 3 নম্বর ভগবানগোলা গ্রাম পঞ্চায়েত, 1 নম্বর ব্লক। হ্যাঁ, তো আপনি তো প্রথম দিকে আমার কাউন্সিলিংটা শুনেছিলেন। হ্যাঁ স্যার শুনেছিলাম। কাউন্সিলিং শুনে কেমন লেগেছিল? হ্যাঁ, আমার অভিজ্ঞতা ছিল না যে এরকম ভাবে মানে হয়। অভিজ্ঞতা ছিল না? হ্যাঁ, আগে অভিজ্ঞতা ছিল না। ছিল না? তো সেদিন কাউন্সিলিং শুনে কি মনে হচ্ছিল? সব উল্টো মনে হচ্ছিল, যে আমি একটা উল্টো খাবার নিয়ম। এরকম হতে পারে আমি ভাবতে পারছি না, এরকম ভেবেছিলাম। তো মাছ মাংস ডিম কি সব বন্ধ ছিল আগে? মাছ মাংস, হ্যাঁ স্যার, রেড মিট বন্ধ ছিল। রেড বন্ধ ছিল? হ্যাঁ, কত বছর পর রেড মিট খেলেন উনি? মানে 4 বছর পরে। 4 বছর পর রেড মিট খেলেন। আর কি বন্ধ ছিল আগে? তারপরে মটন বন্ধ ছিল। মাটন বন্ধ ছিল? হ্যাঁ। হ্যাঁ। ডিম খেতেন নাকি? ডিম মাছ খেতেন? ডিমের কুসুম খেতে না, শুধু কুসুম সাদা খেতেন না? অংশটা খেত। কুসুমটাই তো বেশি উপকারী সাদা অংশের থেকে। ডাক্তার বলে শুধু সাদা অংশটা দিবেন। সাদা অংশের থেকে ডিমের কুসুম বেশি উপকারী। এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে ফেসবুক, ইউটিউবে, দেখে নেবেন যে কোনটা বেশি উপকারী, ডিমের সাদা অংশ না কুসুম। 2-2.5 বছর আগে ভিডিও দেওয়া আছে। এটা আমি প্রত্যেকটা কাউন্সিলিং এ বলি, কারণ ডিমের কুসুম, জানা ছিল না, জানতাম না এই বিষয়ে। ডিমের কুসুম হচ্ছে পুষ্টিগুণে সমৃদ্ধ। একমাত্র ভিটামিন সি ছাড়া প্রায় সব ভিটামিন থাকে ডিমের কুসুমে, যা ডিমের সাদা অংশে থাকে না। ডিমের কুসুমে প্রচুর মিনারেলস থাকে, খনিজ পদার্থ। হ্যাঁ স্যার। পাবেন কোথায়? এগুলো সব ডিমের সাদা অংশে থাকে না। ডিমের কুসুমে ওমেগা 3 থাকে। ওমেগা 3 মানে হার্ট বা কিডনির জন্য ভালো, যা ডিমের সাদা অংশে থাকে না। ডাক্তার বারণ করতে যে ডিমের কুসুম খেতে হবে না। ডিমের কুসুমে প্রচুর কোলিন থাকে, কোলিন ফ্যাটি লিভার ছাড়াই, যা ডিমের সাদা অংশে থাকে না। ডিমের কুসুমে এমন একটা ভিটামিন থাকে যেটা হার্ট ব্লক, ব্রেন স্ট্রোক দূর করে, ভিটামিন K2। ভিটামিন K2 রক্তনালীতে জমে যাওয়া ক্যালসিয়ামকে রক্তনালীতে সরিয়ে হাড়ে নিয়ে যায়। কোথায় থাকে?
প্রচুর থাকে ডিমের কুসুমে। আবার ভিটামিন K2 আমরা রেড মিটেও পাই। তাহলে ডিমের কুসুম খাওয়া খারাপ? আমার রোগী সবাই কিন্তু খায়। আর ডিমের কুসুমে কোলেস্ট্রল থাকে কত? সেটা 187 গ্রাম। আর আমাদের বডি ডেলি কোলেস্ট্রল তৈরি করে 3000 মিলিগ্রাম। রোজ বডি তৈরি করছে কোলেস্ট্রল 3000 মিলিগ্রাম। আর একটা ডিমের কুসুমে থাকে মাত্র 187 গ্রাম। বডি তৈরি করছে 3000 মিলিগ্রাম। আর আপনার 187 গ্রাম খেতে হয়? আপনি যদি একটু বেশি করে খান, বডিকে কম তৈরি করতে হবে, এতে বডির স্ট্রেস কমবে, এটা শরীরের উপকার। আমার ডিমের কুসুম দেখে চমকে যাচ্ছেন। হ্যাঁ স্যার। ভুল ধারণা, আর পুরনো তথ্য। নতুন তথ্য বলছে ডিমের কুসুম বেশি উপকারী সাদা মাছের থেকে। আর ডিমের কুসুম ফ্যাটি লিভার ছাড়াই, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মানে ওমেগা 3 আছে প্রচুর। ওমেগা 3 মানে হার্ট লিভার কিডনির জন্য ভালো। এই জন্য উনি উপকারটা পেলেন। নাহলে কিডনির রোগ সহজে সারে, এত রেজাল্ট হয়। কিডনি রোগের রেজাল্ট পেয়ে আপনাকে তো অবাক হয়ে গেছেন নাকি? হ্যাঁ স্যার। খুব টেনশনে ছিলেন। আমি টেনশনে ছিলাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মোহাম্মদ মনিরুল ইসলাম। এবার কি খাবার নিয়ম দিয়েছিলাম বলি আমাকে। আমি বলেছিলাম যে সুগারকে কন্ট্রোল করতে গেলে শর্করা জাতীয় খাবারকে পর্যাপ্ত হারে কমিয়ে নিয়ে আসতে হবে। আমাদের ডেলি সুস্থভাবে চলার জন্য শর্করা দরকার হচ্ছে 8 to 10%। তা না করে আমরা সকালে চা মুড়ি থেকে রাতে ডাল ভাত অবধি এক একজন প্রায় 95%, 95% শর্করা খায়, যেটা বডি নিতে পারে না, অসুখ হিসাবে রিয়াক্ট করে। কারণ তাতে অকালে প্রাণ চলে যাচ্ছে, কেউ অকালে দুরারোগ্য রোগে ভুগছেন, আর কেউ রোগে ধুতে ধুতে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। এর কারণই হচ্ছে অতিরিক্ত শর্করা। তো এই অতিরিক্ত শর্করাটাকে আমি কন্ট্রোল করে দিয়েছিলাম। কি খাবার তালিকা দিয়েছিলাম? আমি বলেছিলাম সকাল 10টায় স্যালাড খাবেন, পেট ভরে সবজি খাবেন, আর একজোড়া ডিম খাবেন। ডিমের ভুজিয়া খাবেন প্রথম 7 দিন। ঘি দিয়ে করতে পারলে ভালো, অথবা আমুল বাটার দিয়ে, না পারলে ঘানির খাঁটি সরষের তেল। তাই তো? স্যার সরষের তেল কী দিয়ে করেছিলেন আপনি? ঘি দিয়ে দেন। ঘি দিয়ে করেছিলেন। এ হচ্ছে খাবার সকাল 10টায়। আমি বললাম পেট ভরাবেন সবজি দিয়ে, রান্না সবজি খেতে না পারলে ভাজা সবজি খান। আর দুপুরে বলেছিলাম পেট ভরে পর্যাপ্ত সবজি খাবেন, আর স্যালাড খাবেন, মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো এখন খাবেন। দুপুর রাত্রে একই খাবার। আর বলেছি খিদে লাগলে 3 বারের জায়গায় 4 বার খান, অসুবিধা নেই। খিদে কমে গেলে খাবার মিল সংখ্যা কমিয়ে দেবেন। আর ওনাকে সুস্থ করতে গিয়ে অতিরিক্ত শর্করা মানা করেছিলাম। আমি বললাম ভাত ছেড়ে দিতে পারলে ভালো, না পারলে একদম এক মুঠো। চালের কোনো খাবার খাওয়া যাবে না, গমের খাওয়া নিষেধ, ডালের খাওয়া নিষেধ ছিল। তারপরে হচ্ছে ফল মানা করেছিলাম, মাটির তলার সবজি। আর কিডনি রোগে আমি কিছু খাবার আমি মানা করি। যেমন আমি চা খেতে মানা করি, কফি খেতে মানা করি, বেগুন খেতে মানা করি, পালং শাক খেতে নিষেধ করি। আর কি নিষেধ থাকে কিডনি রোগের জন্য? আর নিষেধ থাকে সব ধরনের বাদাম। ঠিক বলছি? হ্যাঁ স্যার। সব ঠিক বললাম না ভুল বলেছি? কিছু গোপন রেখেছি আমি? না না, সবই ঠিক আছে। তাহলে উনি যেটা করেছেন সেটা বলেছি। আর আমার প্রায় ভিডিওতে এগুলো বলা আছে, একটু ভিডিওগুলো সার্চ করবেন, আমার খাদ্য তালিকাটা বুঝতে পেরে যাবেন। তো যাই হোক, চিকিৎসা ফেসবুকে হয় না, ইউটিউবে হয় না। এগুলো সবসময় ডাক্তারের পরামর্শ মেনেই করতে হয়। কারণ কে কি সুগার ওষুধ খাচ্ছেন, কে ইনসুলিন নিচ্ছেন, এটা আমরা কেউ জানি না। এটা তার ডাক্তারবাবু এন্ডোক্রাইনোলজিস্ট এটা ডোজটা ঠিক করবেন, যে কোন ট্যাবলেটটা কত সুগার হলে খায়, কত সুগার হলে কমাতে হবে, ওটা আপনারা পারবেন না। তাই করে ডায়েট যেমন মানবেন, পাশাপাশি ডাক্তারবাবুর পরামর্শ মেনে সুগার ট্যাবলেটটা ধীরে ধীরে বন্ধ করবেন। ধীরে ধীরে ইনসুলিনের ডোজ কমে, সুগার কমে গেলে কমাতে হবে। আর এক সময় দেখবেন লাগবেই না। এইগুলো নিজে করতে আমি পরামর্শ দিই না, কারণ হিতে বিপরীত হতে পারে। তাই কোনো সময় আমিও পরামর্শ দিই না যে ফেসবুক দেখে, ইউটিউব দেখে চিকিৎসা করুন। চিকিৎসা ডাক্তারবাবু চেম্বারে এসেই করতে হয়। আর আপনারা যারা দেখছেন ভিডিওগুলো, সবাই দেখছেন তো আমার চেম্বারে এসে করেছে। আর আপনার বলছেন যে স্যার হোয়াটসঅ্যাপে বলে দিন, অনলাইনে বলে দিন, ফেসবুকে বলে দিন। ওটা চিকিৎসা হয়নি অনলাইন ফেসবুকে? ওনারা এত দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন। কে আসছে আসাম থেকে, কেউ আসছেন ত্রিপুরা থেকে, কেউ আসছেন ছত্তিশগড় থেকে, কেউ আসছেন ভাইজাগ থেকে, কেউ আসছেন শুধু সৌদি থেকে আমাকে দেখানোর উদ্দেশ্যে বাড়িতে দেখে চলে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দেখাতে যাচ্ছেন। আপনারা দূর দূরান্ত ঘুরতে যেতে পারেন, চিকিৎসা করতে আসতে পারেন না। এই তো বহরমপুর, ট্রেন বাসের সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। তো যাই হোক, চিকিৎসা কোনোদিন টেলিফোনে হয় না, চিকিৎসা চেম্বারে এসেই করতে হয়। কারণ কি, কার কী সমস্যা আছে না আছে এটা ভালো করে না দেখে চিকিৎসা শুরু করা যায় না। তো যাই হোক, এই হচ্ছে
খাদ্য তালিকা, যে খাবার হচ্ছে সবজি, স্যালাড আর আমিষ, আর নিষেধ হচ্ছে অতিরিক্ত শর্করা, কার্বোহাইড্রেটস। আমি তো আমিষ নিষেধ করিনি, ঘি বাটার নিষেধ করিনি। আর কার্বোহাইড্রেটটা কমিয়ে দিলে ঘি বাটার একটু বেশি করে খাওয়া যায়। আর কার্বোহাইড্রেটও খাবেন, গাদা গাদা ঘি বাটার খাবেন, করা যাবে না। গ্লাইকেশন হবে, গ্লুকোজ আর এই ফ্যাট মিলে গ্লাইকেশন তৈরি হবে, ওই গ্লাইকেশন শরীর পরে ক্ষতি করবে। তাই যারা অতিরিক্ত ভাত রুটি মুড়ি খাবেন তারা কিন্তু গাদা গাদা ঘি বাটার, ডিমের কুসুম, মাংসের চর্বি খেতে পারবেন না। যারা শর্করাকে কমিয়ে আনতে পারবেন পর্যাপ্ত হারে, তারাই ঘি বাটার একটু বেশি করে খেতে পারবেন। বুঝা গেল? হ্যাঁ স্যার। আর কোনো বক্তব্য আছে? কেমন দেখছেন ওনাকে আপনি? এখন একটু ভালো দেখছি স্যার। ভালো লাগছে? কবে থেকে ভুগছেন উনি? আমি প্রায় 16 বছর থেকে। 16 বছর থেকে ভুগছেন? হ্যাঁ। 16 বছর থেকে? সুগারে ষোলো। হ্যাঁ, এখানে আসলে সুগার 18 বছর সুগার লেখা আছে। তাহলে 18 বছর ধরে চিকিৎসা করতে 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 সুগার আমার কাছে দাঁড়ালো, দুটো ট্যাবলেট খাওয়ার পরে 257। হ্যাঁ স্যার। আর সেটা সুগারের ওষুধ সব বন্ধ, 5 দিনে সেই সুগার হয়ে গেল 130। খালি পেটে 130। হ্যাঁ স্যার। খালি পেটে মনে আছে? এই খালি পেটে 100, আর খাওয়ার পরে 130। আর 9 দিন মাথায় গেল খালি পেটে সুগার 79। কদিন লাগে সুগার কমাতে? তাই তো। আমার উদ্দেশ্য হচ্ছে রোগ তাড়ানো, সুগার কমানো। রিপোর্টে কথা বলবে, সুগার যদি কমে যায় কেন ওষুধ খাবে না? জানতে হবে এগুলো। তাই সঠিকভাবে প্রপার গাইডলাইন মেনে ট্রিটমেন্ট করলে এগুলোকে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যায়। এরকম ভিডিও অনেক দেওয়া আছে, দেখবেন 130 খানা হয়তো প্রায় ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক, ইউটিউবে। বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে, সুগারে দেওয়া আছে, ফ্যাটি লিভারে দেওয়া আছে, তারপরে আছে আপনার কিডনি রোগে দেওয়া আছে, ওজনে দেওয়া আছে, অ্যাসিডিটি দেওয়া আছে, বহু রোগের দেওয়া আছে, থাইরয়েডের দেওয়া আছে। সবাই সুস্থ হচ্ছে। তো যাই হোক, খাবার নিয়ম হচ্ছে এই: পর্যাপ্ত পেট ভরে সবজি খাবেন, স্যালাড খাবেন, আমিষ খাবেন, আর ডেলি হাঁটতে হবে, মাস্ট। লাইফস্টাইল মডিফিকেশন, এটা লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে পড়ে যায় আপনাকে 1 ঘন্টা হাঁটা, আর হচ্ছে পর্যাপ্ত শর্করাকে কমিয়ে নিয়ে আসা, আর খুব ভালো ঘুম দরকার। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, রাত জাগলে হবে না। এই তো? হ্যাঁ স্যার। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ স্যার। আর কিছু বলার আছে? খুশি তো নাকি? ভালো লাগছে স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, খুশি। রেজাল্টটা খুশি? হ্যাঁ। যাক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি। আর ভিডিওটা আপনাদের দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।